বিড়ি বাঁধা কেষ্টকে আজ আর কেউ মনে রাখে না। ড্রাইভার কেষ্ট হারিয়ে গেছে সময়ের গভীরে, কিন্তু সময়ের সীমানা পেরিয়ে যে নামটি আজও কলকাতার স্মৃতিতে অমলিন, তিনি কৃষ্ণচন্দ্র দত্ত, সবার কাছে ফাটাকেষ্ট। কেশবচন্দ্র সেন স্ট্রিট লাগোয়া সীতারাম ঘোষ স্ট্রিটে একসময় ৩ জন কেষ্টকে চিনত পাড়া প্রতিবেশীরা, অথচ ইতিহাস মনে রেখেছে একজনকেই। সগুণে, সমিথে ও সপ্রতাপে তিনি হয়ে উঠেছিলেন কলকাতার একমাত্র ফাটাকেষ্ট। কলকাতার আন্ডারওয়ার্ল্ডে ফাটাকেষ্টর চেয়ে ভয়ঙ্কর মস্তান কম ছিল না। এমন বহু মানুষ ছিল যারা অপরাধে আরও নিখুঁত, নেটওয়ার্ক আরও বিস্তৃত, খুন বোমা বন্দুকের খেলায় আরও অভ্যস্ত। পুলিশ প্রশাসন যাদের খোঁজ পেতে হিমশিম খেত, কিন্তু নাম গুণে তারা কেউই ফাটাকেষ্ট হয়ে উঠতে পারেনি। ফাটাকেষ্ট ছিলেন জীবদ্দশাতেই সেলিব্রিটি, এটাই তার সবচেয়ে বড় পার্থক্য। নরেন সেন স্কয়ার সংলগ্ন ৬২ নম্বর বস্তিতে জন্ম ফাটাকেষ্টর। নিম্নবিত্ত প্রান্তিক জীবনের বাস্তবতা তাকে শৈশবেই কঠোর করে তোলে। বাঁচার জন্য লড়াই করতে গিয়ে পাড়ার মারপিটে জড়িয়ে পড়েন কৈশোরেই। ইট, চেলাকাঠ, চেইন, চাকু সবই হাতে তুলে নিতে হয় জীবনের তাগিদে। মুখে গুটি বসন্তের দাগ ফুটে ওঠে, কিন্তু তখনও তার নাম ফাটাকেষ্ট নয়। শহরের তলপেট থেকে যেভাবে তরুণদের টেনে নেয় অপরাধের জগৎ, ফাটাকেষ্টর জীবনও তেমনভাবেই গড়ে উঠতে থাকে। ৬০-এর দশকে কলেজ স্ট্রিট বইপাড়ায় ব্যবসায়ী নকুলের সঙ্গে বিবাদ থেকেই তার নামের জন্ম। সামান্য এক ঝগড়া থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নকুল বরানগর থেকে ভাড়াটে মস্তান এনে কেষ্টর উপর হামলা চালায়। কেষ্ট ছিলেন নিরস্ত্র, অতর্কিত আক্রমণে রক্তাক্ত হয়ে পড়েন। তখনই পাশে পড়ে থাকা একটি কাঠের বেঞ্চ তুলে নিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। বেঞ্চটি ঘুরতে থাকে যেন মুগুর। মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। সেই ঘটনার পর থেকেই কেষ্ট দত্ত হয়ে ওঠেন ফাটাকেষ্ট, একটি নাম যা ধীরে ধীরে কিংবদন্তিতে রূপ নেয়। ফাটাকেষ্টর বেড়ে ওঠার সময় শিয়ালদা রেলইয়ার্ড ছিল মস্তানদের সবচেয়ে বড় ঘাঁটি। লোহার স্ক্র্যাপের নিলাম ঘিরে তৈরি হয়েছিল এক বিশাল অর্থনৈতিক চক্র, যার ভাগ গিয়ে পৌঁছত শীর্ষ রেলকর্তাদের কাছেও। এই ব্যবস্থার অংশ হয়ে ওঠেন ফাটাকেষ্ট। একই সঙ্গে পাড়ায় গড়ে ওঠে তার অনুগামী বাহিনী। এই সময়ে নরেন সেন স্কয়ারে শুরু করেন কালীপুজো, ছোট আকারে ক্লাব ঘরকে কেন্দ্র করে। এখান থেকেই ভবিষ্যতের এক ঐতিহাসিক কালীপুজোর সূচনা। ৭০-এর দশকে নকশাল আন্দোলনের ঢেউ মধ্য কলকাতাকে কার্যত রণক্ষেত্রে পরিণত করে। কলেজ স্ট্রিট হয়ে ওঠে লাল বিপ্লবের কেন্দ্র। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে যে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, ফাটাকেষ্ট ছিলেন তার অন্যতম মুখ। নকশালপন্থীদের হিটলিস্টে উঠে আসে তার নাম। নরেন সেন স্কয়ারে রোদ পোহানোর সময় তার পিঠ লক্ষ্য করে ছোড়া বোমা গায়ে লেগেও না ফেটে পাশে পড়ে যায়। অবিশ্বাস্যভাবে সেই বোমা তুলে নিয়ে প্রতিপক্ষের দিকেই ছুড়ে মারেন ফাটাকেষ্ট। এবার সেটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় তাকে লোককথার স্তরে তুলে দেয়। এই সময়ে ফাটাকেষ্টর সঙ্গে পাশের পাড়ার ছেলে সোমেন মিত্রের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সোমেন রাজনীতিতে দ্রুত উত্থান ঘটান, বিধায়ক হন। রাজনীতির মঞ্চে যেখানে ফাটাকেষ্ট পিছিয়ে পড়েন, সেখানে কালীপুজো হয়ে ওঠে তার শক্তির প্রধান প্রকাশভঙ্গি। আর্মহার্ট স্ট্রিট ও কেশবচন্দ্র সেন স্ট্রিট, এই দুই পুজোকে ঘিরে গোটা মধ্য কলকাতায় শুরু হয় অলিখিত প্রতিযোগিতা। ১৯৭২ সালের পর ফাটাকেষ্টর কালীপুজো একেবারে অন্য মাত্রা পায়। উত্তম কুমার নিয়মিত আসতে শুরু করেন। দো আনজানে ছবির শুটিংয়ে কলকাতায় আসা অমিতাভ বচ্চনকে গ্র্যান্ড হোটেল থেকে তুলে এনে কালীপুজো দেখানোর ঘটনা শহর জুড়ে আলোড়ন তোলে। একই সঙ্গে সাধু সন্ন্যাসীদের আনাগোনা বাড়ে। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথকে কাঁধে চাপিয়ে বিটি রোড ধরে দৌড়ে পুজো মণ্ডপে নিয়ে আসার ঘটনা আজও লোককথার অংশ। রাজনীতি, মস্তানি, ক্ষমতা সবকিছুর ঊর্ধ্বে ওঠে ফাটাকেষ্টর কালীপুজো ধীরে ধীরে জাগ্রত মন্দিরে রূপ নেয়। হাজার হাজার মানুষ মানত করতে শুরু করেন। মনস্কামনা পূর্ণ হলে সোনা, শাড়ি, মালা দিয়ে মায়ের পুজো দেন। কালীর সোনার গয়না রাখতে আজও ব্যাংকের একাধিক ভল্ট ভাড়া করতে হয় পুজো কমিটিকে। ১৯৯২ সালের এক শনিবার সকালে সব শেষ হয়ে যায়। আগের দিনও কালীপুজো নিয়ে পরিকল্পনা করেছিলেন ফাটাকেষ্ট। পরদিন ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক। ল্যান্সডাউনে নার্সিংহোমে যাওয়ার পথে গাড়ি বিকল হয়ে যায়। নিজে নামেন, হাঁটার চেষ্টা করেন, পারেন না। নার্সিংহোমের দরজার কাছেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মধ্য কলকাতার সেই মানুষটি যিনি একসময় দৌড়ে দৌড়ে এলাকা দাপিয়ে বেরিয়েছেন, সেখানেই থেমে যান চিরতরে। ফাটাকেষ্ট চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তিনি হারিয়ে যাননি। কলকাতার গলি, কালীপুজোর আলো, মানুষের বিশ্বাস, সব মিলিয়ে তিনি আজও বেঁচে আছেন, মস্তান হিসেবে নয়, একজন কিংবদন্তি হিসেবেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।